বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে মোটামুটি এখন একটাই কথা, নির্বাচন। এটা নিয়ে মোটামুটি পক্ষে বিপক্ষে নানান ধরনের তর্ক বিতর্ক চলতেছে। এ নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আর সেই সাথে আমি জাতীয় নাগরিক কমিটি বিষয়টা কথাটা একটু খেয়াল করি। জাতীয় নাগরিক কমিটি এরা জাতীয় নাগরিক হয়ে গেছে। এখন জাতীয় নাগরিক কমিটির একজনকে আমি টোকাই বলছিলাম সোশ্যাল মাধ্যমে, সেই জন্য অনেকে জিজ্ঞেস করতেছে উনি টোকাই না, উনি আমার থেকে ভালো এই সেই। ওনাকে আমি কী জন্য টোকাই বলছি সেটা আজকে ব্যাখ্যা করব। প্রথমে আগে নির্বাচন নিয়ে কথা বলিনি। বিএনপি নির্বাচন চাচ্ছে। বিএনপি কি বলতেছে? বিএনপির বিভিন্ন সভা সমাবেশ, বিভিন্ন বক্তব্য তারা বলতেছে দ্রুত নির্বাচন চাই, দেশ এভাবে চলতে পারে না, দ্রুত নির্বাচন চাই। একটি দেশ গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে গেলে একটা নির্বাচিত সরকার থাকা লাগে। সেই হিসাবে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য একটা নির্বাচন দরকার। বিএনপি বলতেছে সেটা। এবং বিএনপি তো বলতেছে না আমাদেরকে ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, মার্চ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, এপ্রিল মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। এরকম তো বিএনপি কোনো টাইম উল্লেখ করে বলতেছে না আপনার এতদিনের মধ্যে নির্বাচন দিতে হবে, সেটা তো বিএনপি বলে নাই। বলছে কোনোখানে বলে নাই। আর আপনারা বলতেছেন নির্বাচনের রুটম্যাপ তো ঘোষণা করা হয়েছে। নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করা হয় নাই। যেটা ঘোষণা আপনারা বলছেন সেটা ঘোষণা না। প্রধান উপদেষ্টা বলছে মোটামুটি সংস্কার করে যদি নির্বাচন চায় তাহলে 25 ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে পারবে, আর যদি একটু সময় দেয় তাহলে 26 জুনের মধ্যে নির্বাচন দিবে। তাহলে এতদিন লাগার কারণ কি? এতদিন কি লাগতে পারে? একটা হিসাব করি। ওনারা 4 মাস চলে গেছে, 5 মাসের কাছাকাছি। এর মধ্যে কি সংস্কার করছে? দৃশ্যত জনগণ দেখতে পারবে, জনগণ বুঝতে পারবে এরকম কিছু হয়েছে? যারা এখন ক্ষমতায় আছে তারা যে অসৎ সেটা বলতেছে না, তাদের ক্যারেক্টার নিয়ে কোনো কথা উঠতেছে না, তারা অনেস্ট, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই, কোনো অভিযোগ নেই। কিন্তু তারা যে ক্ষমতাটা উপভোগ করতে চায় সেটা বলতেছি, সেটাই মূল কথা। আচ্ছা, এই 4 মাস যে 5 মাসের কাছাকাছি হচ্ছে ক্ষমতা ওনারা নিচ্ছে, এর মধ্যে দৃশ্যত কী করছে? সংস্কারের নামে যে সংস্কারের যে তাবিজটা মানুষকে খাওয়াচ্ছে এখনো, সেই দৃশ্যত সংস্কার কি হয়েছে? কথা ছিল 6টি সংস্কার কমিটি গঠন করছে। এই 6টি সংস্কার কমিটি ডিসেম্বরের 31 তারিখের মধ্যে তাদের রিপোর্ট প্রকাশ করবে। তারপরে এটার উপর ভিত্তি করে আলোচনা করবে, তারপরে যা যা করণীয় তা করবে। এই তো গেল কথা মোটা দাগে। তাহলে বাংলাদেশের আন্দোলন ছিল কি হিসাবে? বাংলাদেশের আন্দোলন ছিল নির্বাচন ব্যবস্থা ঠিক না, নির্বাচন যাতে সুষ্ঠু হয় এই জন্য নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করা খুবই দরকারি। এটাই ছিল 1 নম্বর দাবি। আচ্ছা, আপনারা নির্বাচন সংস্কারের জন্য একটা নির্বাচন কমিশন ঘোষণা করছেন। সেই কমিশনের ঘোষণা করার পর এই কমিশনের রিপোর্ট দেওয়ার কথা 31 ডিসেম্বর। আপনারা তার আগে নির্বাচন কমিশন গঠন করে ফেলছেন। কিভাবে? হাসিনার আমলের মতো। হাসিনা মাফিয়া যেরকম ফার্স্ট কমিটি দিয়ে নির্বাচন কমিশন গঠন করছে, আপনারা ঠিক একইভাবে করছেন। তাহলে একইভাবে কী জন্য করলেন? আপনারা তো সংস্কার করার কথা। আমি যারা কমিটির মাধ্যমে যারা এসেছে, যারা এখন নির্বাচন কমিশনার হয়েছে, তাদের যোগ্যতা, প্রজ্ঞা, মেধা কোনো কিছু নিয়ে আপত্তি করতেছি না, কোনো কিছু নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তাদের নিয়ে রাজনৈতিকভাবে কোনো বিতর্ক হচ্ছে না। সব দলেরই, সব মতেরই সবাই মেনে নিয়েছে তাদেরকে। তাদের বিরুদ্ধে কেউ আঙ্গুলে তুলতেছে না। কিন্তু প্রশ্ন হলো আপনি কি প্রক্রিয়াতে নিয়েছেন? আপনি তো সেই হাসিনার প্রক্রিয়াতে নিয়েছেন তাদেরকে। আপনি যদি সংস্কারটা এই যে রিপোর্ট দিত তারপর যদি করতেন, জিনিসটা সুন্দর দেখাতো। আপনি সেদিকে না গিয়ে আপনি চার্জ কমিটি করে জনগণকে বুঝ দেওয়ার জন্য আপনি নির্বাচনের জন্য খুব তাড়াহুড়া করতেছেন। একটা বুঝ দেওয়ার জন্য আপনি নির্বাচন কমিশন গঠন করছেন। এখানে একটা গেল ফল্ট। আচ্ছা, আপনি যে আপনাদের তো ডিসেম্বরের 31 তারিখের মধ্যে সবগুলো রিপোর্ট দেওয়ার কথা সংস্কারের। আমি ডিসেম্বর 31 তারিখ ধরলাম না, আমি বললাম জানুয়ারির 31 তারিখ গেল আপনাদের রিপোর্ট দিতে। আচ্ছা, এই রিপোর্ট দেওয়ার পর জানুয়ারি যদি 31 তারিখ যায়, তাহলে ফেব্রুয়ারিতে গিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা বসার কথা ছিল। আপনারা সেই জন্য একটা কমিটি গঠন করবেন বলছে, রাজনৈতিক দলগুলোকে নিয়ে, সংস্কার কমিটি যারা আছে তাদেরকে নিয়ে, রাজনৈতিক দলগুলোকে নিয়ে
সরকার সহ, অন্তর্বর্তীকালীন সরকার সহ একটা কমিটি গঠন করে আলোচনা করবে। যে আলোচনা ফেব্রুয়ারি মাস চলবে, 1 মাস পোষাবে না, হবে না। মার্চ মাস, এপ্রিল মাস, 3 মাস ধরলাম, 3 মাসের মধ্যে একটা সমঝোতা আসা যাবে না? আসা যাবে, অবশ্যই যাবে 3 মাসের মধ্যে। এপ্রিল মাস, তাহলে মে মাস কি করবেন? আচ্ছা মে মাসও বাদ দেন, মে মাসও আরও কাজ আছে। জুন মাস কি কাজ? তেমন তো কোনো কাজ দেখছি না। তখন তো নির্বাচন কমিশন ঘোষণা করতে পারে যে অক্টোবর বা নভেম্বর দিকে নির্বাচন, সেটা ঘোষণা করতে পারে। তাহলে আপনারা এই কাজটুকু করতে কেন আপনারা বলতেছেন 26 জুন পর্যন্ত লাগতে পারে সময় দিলে? সময় এখন তো সময় দিয়ে বলতেছি, আমি তো তাড়াহুড়া করে কিছু বলে নাই। জানুয়ারিতে শেষ হবে, এপ্রিল, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 3 মাস দিলাম যে শুধু আলোচনা করতে তো 3 মাস লাগে না। তারপর 3 মাস ধরলাম, এরপর 2 মাস দিলাম যে আপনারা চিন্তা ভাবনা করতে। তারপর বললাম যে তারপর 3 মাস হচ্ছে আপনারা নির্বাচনের জন্য ঘোষণা করেন, তারপর তো নির্বাচন হয়ে যাচ্ছে না, নির্বাচন ঘোষণা করবেন অক্টোবর নভেম্বর দিকে, তাহলে তো হয়ে গেল। আপনি সেখানে 26 সালে নিয়ে যাচ্ছেন কেন? সেখানে তো বিএনপির আপত্তি, আপনি 26 সালে নিয়ে যাচ্ছেন কেন? এটা তো শুধু সময় ক্ষেপণ এবং ক্ষমতার উপভোগ করার একটা মন মানসিকতা। এই জন্য বিএনপি বারবার বলতেছে নির্বাচন, কিন্তু বিএনপি এখনো পর্যন্ত বলা নাই এতদিনের মধ্যে নির্বাচন দিতে হবে। আচ্ছা নির্বাচন এটা গেল, আমি যে কেন ওনাকে জাতীয় নাগরিক কমিটির প্রধান, ওনাকে কেন টোকায় বলছিলাম তার কয়েকটি কারণ আমি আপনাদেরকে একটু বলি, শোনায়। 5 অগাস্টের আগে যে আন্দোলনটা হয়েছিল, এটা কোনো অর্গানাইজড একটা আন্দোলনটা ছিল না, এটা একটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এই অংশগ্রহণের মধ্যে যেটা আমরা চীন বা কম্বোডিয়া, ভিয়েতনাম বিভিন্ন দেশের যদি উদাহরণটা নিই, সেখানে কিন্তু একটি অর্গানাইজেশনের মধ্যে বিপ্লবটা হয়েছিল। ইভেন 90-এ যেটা হয়েছে, বিভিন্ন অর্গানাইজেশন সেটা লিডিং পজিশনে ছিল। কিন্তু এই আন্দোলনটা আমরা যেটা সক্ষম হয়েছে, এটা অনেকটা লুজ কানেকশনের মধ্যে দিয়ে হয়েছে। যে যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য ছিল অতটুকু দিয়ে হলো আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এবং আমরা আন্দোলনে প্রাথমিকভাবে ওই ধরনের কোন অর্গানাইজ যারা ফোর্স বাংলাদেশের রাজনৈতিক শক্তি রয়েছে তাদেরকে ওইভাবে পাইনি। ফলত আমাদের জায়গা থেকে উনি বলতেছে এই আন্দোলনটা হঠাৎ করে হয়ে গেছে, জুলাই আগস্টে বিপ্লবটা হঠাৎ করে হয়ে গেছে, টুক করে পড়ছে। হাসিনা যেমন টুস করে দেশে ঢুকে যাবে বলছে, বর্ডারের কাছাকাছি আছে, টুস করে দেশে ঢুকে যাবে মাফিয়া হাসিনা, ঠিক তেমনি এই আন্দোলনটা ছাত্ররা টুস করে জুলাই আগস্টের মতো করে ফেলছে। কিন্তু এই আন্দোলনের যে ভূমি, এই আন্দোলন দাঁড়ানোর যে জায়গাটা, সেটা বিগত 16 বছর বিএনপি সহ জামাত সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো করে আসতেছিল। সেই ক্ষেত্রটা তৈরি করছে, সে ভিত্তিটা প্রস্তুত করছে, সে ভিত্তির উপর দাঁড়িয়ে এই আন্দোলনটা সফল হয়েছে। এখন আপনি কি বলছেন? এখানে কেউ সহযোগিতা করে নাই, কোনো রাজনৈতিক দল সহযোগিতা করে নাই। আপনারা জুলাই মাসে এসে এক দফা দাবি দিয়ে দিলেন, জনগণ আপনাদের দাবি খেয়ে মাঠে নেমে গেল, জনগণ আপনাদের দাবি খেয়ে মাঠে নামে নাই। বিগত 16 বছর বিএনপি, জামাত সহ রাজনৈতিক দলগুলো জনমত গঠন করতেছিল। সরকারের অত্যাচার, নির্যাতন জনগণ সহ্য করতে 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 একটা পর্যায়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো একটা ফিল তৈরি করছে। যখন দেখলো যে না ছাত্রদের উপরও আক্রমণ করা হচ্ছে, তখন জনগণ খুশি উঠছে এবং জনগণ নামছে এবং মাফিয়া হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এটা গেল একটা দিক। আর একটা কথা শুনে আপনাদের ওনারা আরেকটা বক্তব্য শুনি। আমার কাছে প্রথম কথা হচ্ছে, আমার সমালোচক নাসিরের বেশ কয়েকটা বিষয় কিন্তু কমন, যেগুলো আমরা প্রত্যেকে প্রত্যাশা করি বাংলাদেশ কিভাবে চলবে আগামী দিনে। ঠিক আবার কিছু কিছু অভিযোগের ক্ষেত্রে এটাও যেমন সত্য, উনি যখন বিএনপির দিকে অঙ্গুলি যখন বলবেন বিএনপি এই কাজ করবে, আবার যদি তিনি মনে করেন যে যারা আওয়ামী লীগের না সরাসরি ভোটের সঙ্গে তাদেরকে নিয়ে আমার নতুন দল গঠন প্রক্রিয়ার সঙ্গে তাদেরকে সম্পৃক্ত করবেন, এটা আমার মনে হয় এক ধরনের দ্বিচারিতা। আমি প্রত্যাশা করব আগামী দিনে নেতা হিসেবে নাসির সাহেব এ থেকে আমি দূরে থাকবেন। কারণ বলি যে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আমাকে একটি পরামর্শ দিয়েছেন, আমি বিনয়ের সুরে বলছি আপনার পরামর্শ নিব না আমি, কারণ আপনার যে পরামর্শ এটা হয়তো আপনার দলীয় কর্মীদেরকে দিলে আপনি অনেক লাভবান হবেন এবং সেখান থেকে বেসিক্যালি আপনাদের জেনারেশনের সাথে আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে দৃষ্টিভঙ্গিগত একটি পরিবর্তন ঘটেছে। যে পরিবর্তনের কারণে আপনারা আমাদের ভাষাগুলো বুঝতে পারছেন না, আমরা আপনাদের সেই ওল্ড ভাষাগুলো বুঝতে পারছি না। আবার চিন্তা করছেন কেন টোকায় বলছিলাম? বিএনপির একজন সিনিয়র নেতা ওনাকে বলছে, সম্মান দিয়ে বলছে যে
একটু কথাবার্তা যেহেতু বলবেন, শুধু শুধু দোষারোপ না করে একটু হিসাব করে বলবেন। ঠিক আছে, আপনি বলুন যে আমি ওনার কথার সাথে একমত না, আপনার কথার সাথে আমি একমত হতে হবে এরকম তো কোনো কথা নেই। বিএনপির মহাসচিব যেটা বলবে সেটা আমি মানবো, সেটা তো কোনো কথা নেই। আমার দ্বিমত থাকতে পারে, আমি বলবো যে আপনার সাথে কথার সাথে আমি একমত না। কিন্তু আপনি কি বলতেছেন, আপনি আমাকে না বলে আপনার দলের কর্মীদের বলেন, এতে আপনার লাভ হবে। তারপর আপনাদের ভাষা আমরা বুঝি না, আপনাদের ওর ভাষা আমরা বুঝি না, আপনাদের এই এখন নাম পরিবর্তন হয়েছে, আমরা নতুন ভাষা চাই। আমরা যারা বিএনপি করি বা বিএনপি সমর্থন করি, আমাদেরকে আপনি ওল্ডে ফেলে দিচ্ছেন। আমাদের কি মন মানসিকতা নাই? মন মানসিকতা শুধু আপনারা আছে, যারা ছাত্র তাদের আছে, আপনাদের নাই। পরিবর্তন কীভাবে করতে সেটা আমরা বুঝি না, সেটা আমরা জানি না, শুধু আপনারা জানেন। এই জন্য বললাম ওই এটা টোকায় কথা বলতে জানে না। আরও ধরা খাবে, আরও আছে, আরও কয়েকটা শুনেন। সকলেরই সরকার, এই সরকার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি সরকার, আমি মনে করি এটা আমার অবস্থা, আমার ম্যান্ডেট নেই। যে আপনি 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 মনে করতে না পারেন, হয়তো আপনি জুলাই গণঅভ্যুত্থানের সেই স্পিরিটকে ধারণ না করতে পারেন। না, জুলাই স্পিরিটের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে না, আমার কথা শুনেন, যে আপনারা এরকম ট্যাগিং করেন না। জুলাই স্পিরিটের জুলাই বিষয়ে একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই। আপনারা ক্ষমতা আসেন, বিএনপি কে বাইর করে দেন 100 বছরের জন্য, এটা আমরা চাই, কিন্তু ভোট নিয়ে আসেন। হ্যাঁ, সেটাই, আমরা ভোটে যাব, কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাতে আমরা আওয়ামী লীগের কোনো পুনর্বাসন দেখি। আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলতে আসলো, আপনারা নির্বাচন করবেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চান না, নিষিদ্ধ করে দেন। তাহলে আওয়ামী লীগ প্রশ্নে তাহলে বিএনপির অবস্থান ক্লিয়ার করুক, জাতি তার অবস্থান ক্লিয়ার করুক, সেই জায়গায় কিন্তু আপনারা ক্লিয়ার না হয়, মানে সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে, সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে, বিএনপি কি করবে? ভাই, এখানে হলো আইনজ্ঞ একজন ব্যক্তি রয়েছেন এবং আপনিও বেশ ভালো পড়াশোনা আছে। আপনি যদি ডিরেক্টলি, যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন, তার কোনো বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু সে আসে নাই। আপনি যদি আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করেন উইদাউট এনি বিচার, সে কিন্তু কোনো কমিশন গঠন ছাড়া আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিলেন, করেন কমিশন গঠন, বিচার কমিশন গঠন করেন, সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছি। কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষে কাছে গিয়ে বোঝাচ্ছি, তুলছি। আমরা তো জনগণের কাছে এখনই যায় নির্বাচনী সভা করছি না, আমরা তো জনগণকে এখনই গিয়ে যায় প্রেশার দিচ্ছি না, ভোট চাই ভোট চাই ভোট চাই। আমরা তো এই কাজগুলো এখন করছি না, আমরা বলি ভোট। আপনারা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন জনগণ কি চায়, এই ঘরের মধ্যে বসে না দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মাত করে না করে ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায়। আমি এটা পলিটিশিয়ানদের, আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন, বিচার করতেছেন, কে দিয়েছে আপনাদের এইগুলি করতে কথা? হ্যাঁ, উনি বলতেছে বিএনপি মানে আওয়ামী লীগ ব্যাপারে কিছু বলতেছে না। বিএনপি কেন বলবে? বিএনপি কি টাকা, বিএনপি কি ক্ষমতায়? আপনারা ছাত্র শিবিরকে আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করেন নাই, বিএনপির মতামত নিয়ে করছেন? করেন নাই তো। তাহলে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, এটা বিএনপির মতামত দেওয়ার কী জন্য? আপনারা নির্বাচন কমিশন গঠন করছেন, বিএনপির মতামত নিছেন? নেন নাই। তাহলে বিএনপির মতামত কী জন্য দরকার? বিএনপি কি সরকারে আছে? আপনারা 6টা সংস্কার কমিটি গঠন করছেন, 6টা না 10টা সংস্কার কমিটি গঠন করছেন, যদি আমার ভুল না হয়ে থাকে। এই সংস্কার কমিটিতে বিএনপির মতামত নিয়ে করছেন বা কোনো রাজনৈতিক দলগুলো মতামত নিয়ে করছেন? তাহলে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কি করবেন না, এটা কেন বিএনপির মতামত নিতে হবে? বিএনপির উপর কেন দুষ্ট চাপিয়ে দিচ্ছেন? যাতে বলতে পারেন আমরা তো করি না, বিএনপির চাপ দিছিল, বিএনপির মতামত দিছিল, এই জন্য আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি। কেন? আপনারা তো বিএনপি তো একটা পলিটিক্যাল পার্টি, এই সরকার তো একটা পলিটিক্যাল পার্টি না। এই সরকার তো ইচ্ছে করলে যা ইচ্ছে তা করতে পারবে, সেটা কোনো কারো গায়ের উপর লাগবে না। বিএনপি একটা পলিটিক্যাল পার্টি, তাকে অনেক কিছু চিন্তা ভাবনা করে কথা বলতে হয়। তো এখন বিএনপির উপর চাপিয়ে দিচ্ছেন কেন? বিএনপি বলতেছে না, বিএনপি কি যেন বলবে? বিএনপি তো সরকারে নেই। আর বিএনপিকে যে গুনতেছেন আপনারা, সেটা তো জনগণ দেখতেছে। আপনার কোনো একটা সিদ্ধান্ত বিএনপিকে নিয়ে করতেছেন? করেন নাই তো। বিএনপি একটা দাবি করছিল যে দুর্নীতি কমিশনে, দুর্নীতি বিভাগে বিএনপি একজনের নাম প্রস্তাব করছিল, যেটা সাংবাদিক ইলিয়াস হোসেন বারবার বলছে। তো ওনাকে নিয়োগ দিছিলেন, ওনাকে তো নিয়োগ দেন নাই। তাহলে সব কিছু বিএনপির উপর চাপিয়ে দিচ্ছেন কেন? সব কিছু বিএনপির উপর চাপিয়ে দিচ্ছেন কেন? বিএনপি কেন বলবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন? আর বিএনপি তো বলতেছে বিচার করার জন্য। নিষিদ্ধ করুন না করে সেটা আপনাদের হাতে, আপনারা করুন। বিএনপি তো বলতেছে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে আমরা আন্দোলন করবো। বিএনপি তো এরকম কিছু বলে নাই, এরকম কিছু বলে নাই। তাহলে বিএনপি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন, সব ক্ষমতা আপনাদের হাতে, আপনারা নিষিদ্ধ করে দেন। বিএনপি তো প্রতিবাদ করে নাই। প্রতিবাদ করলে সেটা জনগণ দেখবে বিএনপি কি জন্য প্রতিবাদ করতেছে, তখন বুঝতে হবে জনগণ বিএনপি আওয়ামী লীগের সাথে আঘাত করছে। বিএনপি তো সেটা বলতেছে না, আপনারা করেন।
আপনারা নিষিদ্ধ করেন, কেউ তো নিষিদ্ধ করতেছে না, সে তো আপনাদেরকে নিষেধ করতেছে না। আচ্ছা, আরও শোনেন, আরও আছে ওনার 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 ব্যবহারটা আমি আপনাদেরকে আরও শোনাই। সকলেরই সরকার, সকলেরই সরকার। ফেসিস্ট একটা সিস্টেমের মধ্যে চলতে চায়, আমরা সেই জায়গাটা অফিস করি। এই জন্য হলো আমি তো ফেসিস্ট সিস্টেম দেখি যে আপনারা কাউরে কোনো কিছু কইতে দেন না। এই সরকারের আমলে কারো ইন্টারভিউ নিতে গেলে তিন জায়গায় দেয়া লেখে এই প্রতারণা করছে, এইটা করছে, আপনারা তো কারো কথাই শুনতে চান না। আমি মতিউর রহমান চৌধুরীকে আবার উদ্ধৃত করতে চাই, মতিউর রহমান চৌধুরীকে আবার উদ্ধৃত করতে চাই। তিনি বলতেছেন এই বাংলাদেশের এই সরকারের এগেইনস্টে কোনো রিপোর্ট কোথাও ছাপা হয় না। তো ওনারা কি সব ফেরেশতা? না, মতিউর রহমান কিন্তু একটা বিতর্ক সৃষ্টি করেছিলেন, কিন্তু আমরা বরাবরই হলো যে কোনো সংবাদ, মতিউর রহমানের বিতর্ক বাদ দেন, মতিউর রহমানের এই কথা নিয়ে আমরা বরাবরই যে কোনো সংবাদ মাধ্যমের স্বাধীনতা, আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য আপনি সর্বপ্রথম হলে আমাদেরকে পাবেন, যদি বুলেটটা পড়ে সেটা আমাদের মধ্যেই পাবেন, কারণ আমরা সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাস করি। এবং এই সরকারের সময় সর্বোচ্চ লেভেলের হলো বাংলাদেশের সংবাদপত্র এবং মিডিয়া যারা আছে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। আপনি মিডিয়া পাড়ায় খোঁজ নেন, বিভিন্ন জায়গায় খোঁজ নেই বলতেছি। আমি আপনার একটা তথ্য দিতে আপনাদের সমন্বয়কদের একজন জনাব হাসনাত, তিনি একটা টেলিভিশনের মালিকের ভবনে গিয়ে একটা লিস্ট ধরায় আসছে যে এই 10 জনকে বাদ দিতে হবে, নাইলে সময় টিভি থাকবে না, ওইটাকে ইয়া করা হবে। খালেদ ভাই দেখছেন ওনার ব্যবহার, উনি বলতেছেন মতিউর রহমান চৌধুরী একজন সিনিয়র সাংবাদিক, একজন বিশিষ্ট একজন ব্যক্তি, নাম করা একজন ব্যক্তি, যার বিরুদ্ধে কেউ কোনোদিন আঙ্গুলি তুলতে পারে নাই। তার নামটা পর্যন্ত নিচ্ছে কিভাবে, এর ব্যবহারটা এরকম। আরও আছে, আরেকটা লাস্ট একটা শোনাই আপনাদের শেষ করব। নিষিদ্ধ একটি সংগঠনকে যার খুনের রক্তের দাগ এখন আছে, আপনি তো তাকেও নিয়ে আসতে চেয়েছিলেন, জনগণ যখন কথা বলেছে আপনি সেখান থেকে পিছপা হয়েছে। আপনারা মামলা করার হুমকি দিয়েছেন, আমি অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলছি, তারা কইছে যে হ্যাঁ এটা মামলা করা যেতে পারে। আমি একজনের সাথে কথা বলতে চাইছি, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি একজনের সাথে কথা বলতে চাইছি, আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিচ্ছেন যে আমি প্রতারণা করছি। আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন? জি জি, এটা আমি কিন্তু এটার স্ট্যাটাসের দায়ভার নিচ্ছি না, কারণ যে স্ট্যাটাস দিয়েছে সেটা দেশে জায়গাটা বলবো। কিন্তু আমরা স্পষ্টত যেটা দেখি ক্যাম্পাসে আমরা যাদের হাতে মাইর খেয়েছি, যারা আমাদের প্রতিনিয়ত পিছিয়েছে, যারা প্রতিনিয়ত যাদের হাতে হলো খুনের, আমি ওদের নিয়ে আইসা কোলে বসে আদর করতাম, এরকম আপনার ধারণা? না, আপনি কোলে নিয়ে আইসা আদর করা না, অথবা ও আইসা কথা বললে সব লোক আপনাদের বিরুদ্ধে চলে যেত, তাহলে আপনার সাথে তো তাদের সাথে যোগাযোগ আছে। আমার সাথে যোগাযোগ নাই, যোগাযোগ থাকতে হয় না। 50টা জায়গায় আপনাদের সাথে যোগাযোগ আছে, এবং সেই জায়গাতে বাংলাদেশের ইন্টেলিজেন্সকে একটু হেল্প করবেন, কিভাবে তাদেরকে ফিরিয়ে এনে এই শিখছেন, এই দাবি হলো বিচারের এই শিখছেন আপনারা জার্নালিজম, যে আমরা আমাদের সাথে আওয়ামী লীগের লোক যোগাযোগ করলে আমরা ইন্টেলিজেন্সে তাদের নাম্বার দিয়ে দিব। এই হচ্ছে আপনাদের জার্নালিজম সম্পর্কে ধারণা। এটা হলো আমাদের জার্নালিজম ধারণা না, এটা হলো যে একজন জার্নালিস্টকে বলতেছে এরা কোথায় আছে তার ঠিকানাটা ইন্টেলিজেন্স ব্যুরোকে দেন। চিন্তা করেন এর মন মানসিকতা। একজন সাংবাদিককে দিতে পারে এরকম? সাংবাদিক তো তার গোপনীয়তা রক্ষা করে যেভাবে পারবে তার সাক্ষাৎকার নিতে চেষ্টা করবে। এটা হচ্ছে, আমি তো ঢাকা ভার্সিটিতে পড়ি নাই, অতটুকু সৌভাগ্য আমার হয় নাই। তো ও তো ঢাকা ভার্সিটির ছাত্র, এই টোকাটা তো ঢাকা ভার্সিটির ছাত্র, তো সে ওখানে দেখা নাই জার্নালিস্ট কীভাবে পড়ানো হয়, জার্নালিজম কীভাবে পড়ানো উনি দেখা নাই, উনি জানে না, আমরা তো জানি না, কারণ আমরা তো অত পর্যন্ত যেতে পারি নাই। আমরা সোশ্যাল মিডিয়ায় যা দেখছি, খবর যা দেখছি, পত্রপত্রিকা যা দেখছি, যা পড়ছি, ওখানের উপর ভিত্তি করে কথা বলি। তাহলে ও তো একজন জ্ঞানী লোক। ওনারা কমিটি গঠন করছে, জাতীয় নাগরিক কমিটি। চিন্তা করেন, বাংলাদেশ মানে বাংলাদেশের মধ্যে একটা জাতীয় নাগরিক কমিটি, মানে বাংলাদেশ থেকে বাছাইকৃত কয়েকজন লোকের মধ্যে সে একজন, এবং সে ওই সংগঠনের আহ্বায়ক। তাহলে সে বলতেছে জার্নালিস্টকে অনুরোধ করছে ওনাদের ঠিকানাটা আমাদেরকে দিন বা গোয়েন্দা বিভাগকে দিন ধরে আনার জন্য। কোনো সাংবাদিক এই কাজটা করতে পারে? এই কাজটা কোনোদিন করবে? এটা করা উচিত? এটা সাংবাদিকতার মধ্যে পড়ে? তাহলে এই লোকটাকে টুকাই না বলে আপনি কি বলবেন? এর নিয়ে
বাংলাদেশ যদি কেউ যদি স্বপ্ন দেখে কিছু হ্যাঁ সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ আরও দু একজন দেখলাম মোটামুটি আমি তাদের বিরোধিতা যতই করি তারা ভবিষ্যতে কিছু একটা দিতে পারবে। বিশেষ করে আমাদের নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, এদের যতই সমালোচনা করি কিন্তু ভবিষ্যতে এরা দেশকে কিছু একটা দিতে পারবে। এই 4-5 জন দেশকে কিছু একটা দিতে পারবে, কিন্তু এই টোকায় কিছু দিতে পারবে না। ধরে রাখেন, লিখিত রাখেন, আমি আজকে বলতেছি, আমার রেকর্ডটা থাকবে, আমার ভিডিওটা থাকবে, লিখে রাখেন, এই টোকায় দেশকে কিছু দিতে পারবে না। এই টোকায় জোরে যাবে, এই যে 4-5 জন নাম বলছি এর দেশকে কিছু একটা দিতে পারবে। এদের থেকে জনগণ কিছু আশা করতে পারে। যতই আমি সমালোচনা করি না কেন, সমালোচনা করব, তা ভুল টুটি দেখলে সমালোচনা করব, কিন্তু তারা দেশকে কিছু দিতে পারবে, কিন্তু এই টোকায় কিচ্ছু করতে পারবে না। দেখে রাখেন। অনেক কথা বলতে পেলাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।